হ্যালো ইফা, শুনছো? একটু কথা শুনতে ইফার মা বললেন, আরে বৌমা, আমি খালামণি। ইফা এখানে নেই, তাই আমি ফোনটা ধরলাম। কিছু বলতে ইফাকে? নূর এবার উত্তেজিত হয়ে বলল, খালামণি, তোমার বড় ভাবি মারা গেছেন কিছুক্ষণ আগে। তুমি বাবাকে খবরটা দিও আর তাড়াতাড়ি চলে এসো। নূরের কথাটা শুনে উনি অবাক হয়ে বললেন, আরে বৌমা, কি বলছে এটা? আমার ভাবি আসবে কোথার থেকে? আমার তো কোনো ভাই নেই। কথাটা শুনে নূর বিরাট একটা ঝটকা খেল। কি বলছেন উনি এসব? নূর একটু না অনেকটাই অবাক হয়ে বলল, খালামণি, তোমার বড় ভাবি মারা গেছেন আর তুমি বলছো যে তোমার ভাবি নেই? উনি এবার কিছু একটা ভেবে বললেন, ও হ্যাঁ হ্যাঁ, আছে তো। আমার ভাবি আছে, বড় ভাবি মারা গেছে। আমার একটাই ভাবি, আর এত তাড়াতাড়ি মারা যাবেন ভাবিনি। কথাটা বেশ ভাঙা গলায় বললেন উনি। নূর শুনে খুব অবাক হলো, উনি কি আদৌ সত্যি বলছেন? কিন্তু ওনার কথা শুনে তো মনে হচ্ছে না আর একটাই ভাবি মাত্র। তাহলে আয়েশের মামার তো 4টে বিয়ে, উনি কি জানেন না? কথাগুলো নূরের মাথায় আসলো। তারপর বলল, হ্যাঁ, তোমার ভাবি। তোমরা তাড়াতাড়ি এসো। কথাটা বলে রেখে দিল নূর। এবার মায়ের কণ্ঠস্বরটা ছিল কাঁপা। তিনি সত্যি বলেননি, সেটুকু সম্বন্ধে নূর নিশ্চিন্ত। আর উনি কেনই বা বললেন ওনার একটাই ভাবি? তাহলে কি উনি আয়েশের খালামণি নন? এর পেছনে কি কোনো বড় একটা সত্য লুকিয়ে আছে? কথাগুলো ভাবতেই নূরের নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। তবে ও সবকিছু আয়েশের থেকে জেনেই ছাড়বে, আজ না হয় অন্যদিন। আসল সত্যিটা কি? আয়েশ রুমে ঢুকতেই নূর আয়েশের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। নূর কিছু বলছে না দেখে আয়েশ নূরের পাশে এসে বলল, খালামণিকে ফোন করে খবর দিয়েছো আফুসোনা? নূর কিছু বলছে না, এখনো আগের মতোই আয়েশের দিকে গম্ভীরভাবে তাকিয়ে আছে। আজ আর ঠিক করে কথা বলার মন মানসিকতা নেই। ওদের জীবনে এমন অনেক কিছু আছে যেগুলো নূর জানে না। আজ ওর সবটা জানার প্রয়োজন। আয়েশ এবার খানিকটা গাঢ় কণ্ঠে বলল, কি হয়েছে, কিছু বলছো না যে? নূর আর চুপ করে থাকতে পারল না, ঝাঁঝালো কণ্ঠে বলল, কিসের খালামণি আপনার উনি? হ্যাঁ, উনি তো আপনার নিজের খালামণি নন। তাহলে কিসের এত অভিনয় আপনাদের? আমি একটা বাইরের মেয়ে, আর আমার সামনে কিসের এত আত্মগোপনের প্রয়োজনীয়তা আপনাদের, বলুন তো? আয়াস নূরের মুখের দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে রইল, তারপর মুচকি হেসে ফেলল। নূর কুচকানো চোখে আয়েশের দিকে তাকিয়ে রইল। আয়াস বলল, এই না হলো আমার বউ। নূর আগের তুলনায় আরো রেগে গিয়ে বলল, অযথা ছলনা করা কথাবার্তা বলে আজ আপনি আমাকে ভোলাতে পারবেন না। হয় আপনি আজ সব বলবেন, না হলে আমি। কতটুকু শোনার পর আয়াস বলল, না হলে তুমি কি কি করবে আফুসোনা? নূর এবার চোয়াল শক্ত করে বলল, তাহলে আমি আপনাকে ছেড়ে চলে যাব। আর যাই হোক, কখনো এভাবে একটা সংসার হয় না। আয়াস নূরের গালে স্লাইড করতে করতে বলল, এত সাহস তোমার আছে আফুসোনা? নূর এবার আয়াসের হাতটা ঝাড়ি মেরে বলল। সাহস তৈরি করে নিতে আর কতক্ষণ? নূর আবারও বলে উঠল, শেষবারের মতো বলছি, আপনি কি বলবেন নাকি না? আয়াস চুপ করে রইল আর মুসকি মুসকি হাসলো। দেখে নূরের রাগে তিরতির করে উঠল। বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই আয়াস নূরের হাতটা ধরে ফেললেন। নূর হাত ছাড়াতে গিয়েও পারল না। এবার রেগে গিয়ে বলল, হাত ছাড়ুন, না হলে খারাপ হবে। আপনাকে এতদিন মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আজ থেকে তা হয়তো আর সম্ভব না। কারণ পুরো মিথ্যার জগতে থেকে নিজেকে ঢেকে রাখা আমার পক্ষে সম্ভব না, আর আমি পারবো না। আয়াস নূরের হাতটা ছেড়ে বলল। আজকে আমরা সেই রাজকুমারীকে খুঁজবো আফুসোনা, তারপর সবটা জানাবো তোমাকে। নূর চমকে গেল, অবাক হয়ে বলল, মারিটা কি? মজা করছেন আমার সাথে? রাজকুমারী যে কল্পনাতে, তাকে এখন ভুল প্রমাণিত করতে চাইছেন? আয়াস এবার উচ্চস্বরে হেসে বলল, চলো তাহলে কল্পনাটাকেই না হয় বাস্তব করার চেষ্টা করি, তাতে ক্ষতি কি? এতে যদি রাজকুমারী ফিরে আসে। নূর কিছু বুঝলো না, তবুও আয়াস কথাটা যখন বলছে এমনি এমনি নিশ্চয়ই বলেনি, সেটা ভেবে নূর আয়াসের কথাটা বিশ্বাস করে বলল, কোথায় আছে সেই রাজকুমারী? আর সেই বা আপনার কি হয়? আর তাকে কোথায় পাবো? আয়াস পাঞ্জাবির হাতাটা ভাঁজ করে বলল, এই জমিদার বাড়ির কোনো গোপন কক্ষেই আছে সে, আর তাকে খুঁজতে আমাকে সাহায্য করবে তুমি। কখন কিভাবে কি করতে হবে আমি সব তোমাকে জানাবো। কথাটা বলে আয়াস বেরিয়ে গেল। নূর থ হয়ে রইল। তাহলে কি ওর স্বপ্নটাই সত্যি? এই রাজকুমারী, সেই রাজকুমারীর স্বামীর পরকিয়া, সেই অন্ধ মানবী, সবই কি সত্যি? কথাটা ভাবতেই নূর কেঁপে উঠল। তবে ওর কাছে সবচেয়ে যে বড় প্রশ্ন থেকে যায় তা হলো
আয়েশের সাথে তার সম্পর্ক কি? কে সে? আর নুরি বা তাকে সাহায্য করবে কিভাবে? কথাগুলো একত্রে মাথার ভেতরে অদ্ভুত রকম একটা চাপা সৃষ্টি করছে। পাগল পাগল লাগছে নুরির নিজেকে। চারদিকে কান্নার রেশ কেটে ওঠেনি এখনো, সবাই কেঁদেই চলেছে। নূর দূর থেকে সেই বউটাকে দেখছে, কিভাবে মাটিতে লুটিয়ে পড়েছে সে। তাকে দেখে নূরের চোখে জল চলে এলো। মেয়েটাও হয়তো শেষ পর্যন্ত ওনাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছে। নূরের পাশে দাঁড়িয়ে রয়েছে ইভার মা, আর তেহরাত সাহেব দূরের একটা চেয়ারে একা একা বসে আছেন। মুখ দেখে তার মনের অবস্থা বোঝার উপায় নেই। দেখে নূরের মাঝে সুপ্ত রাগ জেগে উঠল। উনিও এতদিন ধরে মিথ্যা বলে এসেছেন ওকে, এমনকি ইফাও। সবার প্রতি ভীষণভাবে বিরক্ত হলো নূর। নূর ওখান থেকে চলে আসতে গেলেই ইফার মা বললেন, কোথায় যাচ্ছ? নূর বেশ কিছুক্ষণ থেমে বলল, একটু রুমে যাচ্ছি, শরীরটা অসুস্থ লাগছে, ভীষণ অস্বস্তি হচ্ছে, বমিও লাগছে খুব। উনি ব্যস্ত হয়ে বললেন। আমি যাই তোমার সাথে। নূর একটু রাগী কণ্ঠে বলল, না, তার দরকার হবে না, আমি একাই পারবো। কথাটা বলে নূর খানিকটা দ্রুত পায়ে হাঁটলো। হ্যাঁ, সত্যি বমি পাচ্ছে ওর। এতক্ষণ তো ঠিকই ছিল, হঠাৎ শরীরটা অসুস্থ হয়ে গেল। কল ঘরে যেতে না যেতেই বমি করে ফেললো। শরীরটা ভীষণ রকম ক্লান্ত, সারা বাড়ি জুড়ে মানুষজন ভর্তি, দম বন্ধ করা পরিবেশ। নূর চোখ মুখ ধুয়ে ঘরে যেতেই আয়াস হাত ধরে টানতেই নূরের ক্লান্ত শরীর আর টাল সামলাতে পারলো না। হুড়মুড়িয়ে খেয়ে পড়লো আয়াসের উপর। আয়াস হয়তো ব্যস্ততার মাঝে ছিল, তাই খেয়াল করতে পারেনি যে নূর অসুস্থ। আয়াস নূরকে ধরে ফেললো, তারপর অনেক ব্যস্ততার সাথে বলল, শোনো অফিসোনা, সামনে একটা বিরাট সুযোগ আসছে, হাতছাড়া করলে আর হয়তো সেই সুযোগ পাবো না। কাজটা তোমাকেই করতে হবে। নূর দুর্বল অনুভব করলেও আয়েশের মুখ দেখে খানিকটা শক্তি পেল। তার উপর আয়েশ ওকে একটা কাজ দিয়েছে, সেটাও ঠিকঠাক করবে। ও জানতে চায় কে সেই রাজকুমারী আর কে হয় সে আয়েশের। তারপর রাজকুমারী বোনের কাহিনী সে জানতে চায়। নূর একটু তাজা কণ্ঠে বলল, বলুন কি করতে হবে। আয়েশ এদিক ওদিক তাকিয়ে হঠাৎই নূরের বুকে টেনে নিল। নূর তো অবাক, তবুও কিছু বলল না। আয়েশের বুকে এক প্রকার প্রশান্তির অনুভব করছে ও। আয়াস এবার নূরের কানে ফিসফিসিয়ে বলল, শোনো অফিসোনা, আর কিছুক্ষণ পর বড় মামির দাফানোর কাজ শুরু হবে। তখন তুমি সেই বউটার কাছে যাবে যে ওনার খেয়াল রাখতো। তারপর তাকে জিজ্ঞাসা করবে যে প্রিয়ন্তী মোস্তফা কোথায়। কথাটা শুনে নূর অবাক হলো না, কারণ নূর আয়াসের মায়ের নাম এখনো জানে না। নূর অবাক হয়ে বলল, আমি জিজ্ঞাসা করলেই কি উনি এত সহজে বলে দেবেন? আয়াস অনেক ভরসা নিয়ে বলল, হ্যাঁ বলবে, কারণ একমাত্র সেই জানে যে রাজকুমারী কোথায়। নূর এবার আয়াসকে ছেড়ে বলল, আপনি কি করে শিওর হচ্ছেন যে উনি এত সহজে সব বলবেন? আয়াস নূরের গালে হাত রেখে বলল, সে বলবে, বলতে বাধ্য। তুমি শুধু তাকে বলবে যে বড় মামিকে কে মেরেছে সেটা তুমি জানো, আর সেই যদি বলে তাহলে তুমি প্রমাণ সহ জানাবে যে কে তাকে মেরেছে। নূরের সারা শরীর শিউরে উঠল, কেঁপে উঠে বললেন, কি বলছেন এসব? ওনাকে খুন করা হয়েছে? কে করেছে? কেন করেছে? আয়াস নূরের কপালে ভালোবাসার পরশ এঁকে বলল, এখন এত কিছু জানতে চাও না তো অফিসোনা, এখন আমি বলতে পারবো না, পরে সবটুকু বলবো তোমাকে। নূর বলল, কিন্তু আমি তো জানি না যে কে খুন করেছে, তাহলে ওনাকে কি বলবো? আয়াস মুচকি হেসে বলল, তুমি না জানলেও বলবে যে জানো, আর তাকে রীতিমতো তুমি বাধ্য করবে বলতে যে প্রিয়ন্তী মোস্তফা কোথায় সেটা বলতে, বুঝলে? নূর মাথা নাড়ালো, সব কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে। নূর আবার বলল, কিন্তু আমি তো সত্যিই কিছু জানি না। আয়াস বেরিয়ে যেতে যেতে বলল, অফিসোনা, নূর তাকিয়ে বলল। আয়াস ওর বুকে হাত রেখে বলল, না বললেও কিন্তু ভালোবাসি। কথাটা বলে আয়াস বেরিয়ে গেল। নূর স্তব্ধ হয়ে গেল। ও কি ঠিক শুনেছে? আয়াস ওকে ভালোবাসি বলেছে। বড় মামি দাফনের কাজ শেষ হয়েছে, ওনাকে কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির মহিলারা বলতে গেলে সব একই জায়গায়। নূরের শরীরটা ক্লান্ত লাগছে, তবুও নূর গেলেও ওই বউটাকে খুঁজতে লাগলো। এত ভিড়ের মানুষের মধ্যে বউটাকে কোথায় খুঁজে পাবে ও বুঝতে পারছে না। যেখানে এতক্ষণ সে বউটা বসেছিল ওখানেই নেই। এত বড় বাড়িতে ঠিক কোথায় খুঁজবে ওনাকে বুঝতে পারছে না নূর। তারপর হঠাৎ মাথায় এলো যে এখনো তো ওই ঘরটাতেই খোঁজা হলো না, এখানে বড় মামিকে রাখা হতো। নূর একটু তাড়াতাড়ি সেদিকে গেল। যদি ওখানে থাকে, রাত পেরোলেই সম্পত্তির ভাগ বাটোয়ারা হওয়ার কথা, কিন্তু এমন পরিস্থিতিতেও এই কার্যপদ্ধতি চলবে কি করে নূর জানে না। তবু এই বাড়িতে লোকেরা বড় মামিকে নিয়ে যতটা উদাসীন ছিল তাতে মনে হয় না যে এতে তাদের কোনো যায় আসে, বরং তারা হয়তো ভাববে যে তাদের ঘাড় থেকে একটা আপদ বিদায় হলো।
একমাত্র ছোট মামিকে ছাড়া আর ছোট মামের বড় বউকে ছাড়া নূর কাউকে কাঁদতে দেখেনি। নূর খানিকটা দৌড়ে সেখানেই গেল। শরীরের আপাতত অবস্থা তার কোনো খেয়াল রাখছে না তিনি। রাত এখন 9টা বাজে। নূর দৌড়ে হুড়মুড়িয়ে ঢুকলো সেই ঘরে। আচমকাই দরজাটা খুলে ঘরে ঢোকার ঘরের মধ্যে থাকা মেয়েটা চমকে উঠল। নূর সেখানে মেয়েটাকে দেখে আকাশের চাঁদ খুঁজে পেল যেন। মেয়েটা এক প্রকার চমকে উঠল। মেয়েটা কিছু একটা করছিল, আর তখনই নূর এলো। কিন্তু সে কি করছিল তা নূর বুঝতে পারেনি। নূরকে দেখে মেয়েটি বলল, তুমি এখানে কি করছো? তুমি এখানে যাও এখান থেকে। মেয়েটার গলার আওয়াজ আর চোখ মুখের অবস্থা দেখে নূর ভয় পেল, কিন্তু ভয় পেলে যে চলবে না তাই সাহস নিয়ে বলল, আমি জানি বড় মামি কি করে মারা গেছেন আর কিভাবে খুন হয়েছেন, তাও জানি। মেয়েটা এবার পাগলের মতো করে বলল, তুমি কি করে জানলে? আর হঠাৎ এই কথা বলছো, তোমার উদ্দেশ্য কি? নূর অন্য দিনের মতো ভয় পেয়ে ঘাবড়ে গেল না, বেশ সাহসের সাথেই বলল, হ্যাঁ, অবশ্যই আমার উদ্দেশ্য আছে, কিন্তু আমি বলবো একটা শর্তে। উনি অবাক হয়ে বললেন, আমি জানতাম তোমার কোনো স্বার্থ আছে। নূর ঢোক গিলে বলল, হুম। কথাটা শোনা মাত্রই মেয়েটা হো হো করে হেসে উঠল। তারপর বলল, কি প্রিয়ন্তী মুস্তফাকে খুঁজতে এসেছো বুঝি? নূর কথাটি শুনে চমকে গেল। ভয়ে আর তার কথা বলার ধরনে খানিকটা পিছিয়ে গেল। মেয়েটার চাউনিটা অদ্ভুত লাগছে নূরের কাছে, তবুও সাহস নিয়ে বলল, হুম, ঠিক ধরেছো তুমি, আমি ওনাকেই খুঁজতে এসেছি। কোথায় উনি? উনি তখন ঘর কাঁপানো একটা হাসি দিয়ে বললেন। তুমি জানো আমি কে? ওনার বলার ধরন দেখে নূর একটু ভয় পেয়ে গেল। তারপর বলল, কে আপনি? আমি এবারে বড় বউ, যে মারা গেছেন তার বড় ছেলের বড় বউ। কিন্তু এই বাড়িতে আমার কোনো পরিচয় নেই, কেন জানো? নূর চমকে গেল ওনার কথা শুনে। তারপর বলল, কেন? উনি এবার বলতে শুরু করলেন। শুধুমাত্র আমার শাশুড়ি মায়ের জন্য। নূর বুঝতে পারছে না কিছুই, তাই অবুঝের মতো বলল, মানে কি বলছেন বুঝতে পারছি না। উনি অবাক হয়ে তাকিয়ে বললেন, কথা বলার ভাব দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টা খেতে জানে না। প্রিয়ন্তী মুস্তফাকে খুঁজতে এসেছো আর এটা প্রমাণ করছো যে জানো না? হাস্যকর না বিষয়টা? নূর অবাক হয়ে বলল, আমি সত্যি কিছু জানি না, কাইন্ডলি যদি বুঝিয়ে বলেন। উনি এবার নূরের মুখের দিকে বেশ কিছুক্ষণ চাওয়াচাওয়ি করে বলল, তুমি সত্যি কিছু জানো না? নূর মাথা নাড়ালো। উনি এবার বলতে শুরু করলেন, আমার শাশুড়ি তিনি। বেশ কয়েক বছর আগে তোমার শ্বশুর তেহরাতের সাথে পরকীয়া লিপ্ত হয়। তা একদিন জানাজানি হয়, আর সেদিন এই বাড়ির ছোট মেয়ে পালিয়ে যায়। সেদিন তারপর থেকে অনেক মানসিক অত্যাচার করা হতো আমার শাশুড়িকে। আমার শ্বশুর তার প্রতি বিমুখ হলেন, দূরে সরিয়ে দিলেন তাকে। এরপর অনেকগুলো বিয়ে করেন, যেটা উনি সহ্য করতে না পেরে দিন দিন মানসিক চাপে পড়েন। তারপর হঠাৎ একদিন ভীষণ রকম অসুস্থ হয়ে যায় তিনি। বেশ পাগলের মতো আচরণ করেন। যখন এই বাড়ির নতুন বউরা কথাটা জানতে পারলে তার দিকে ফিরেও তাকায় না। আমি এই বাড়ির বউ হয়ে আসি, তারপর আমার সাথে ওরা কাজের লোকের মতো ব্যবহার করতাম। এদিকে আসল কারণটা আমি জানতাম না। তারপর একদিন আমার স্বামী সবটা আমাকে বলেন, আর তারপর আমি ওনাকে দেখাশোনা করি। কথাটা বলে থেমে যেতেই নূর থ হয়ে দাঁড়িয়ে রইল। এগুলো কি শুনছে ও? এখন সবটা ওর কাছে জলের মতো পরিষ্কার। তার মানে আয়াসের বলা কথাগুলো ঠিক। রাজকুমারী আর কেউ না, ওর শাশুড়ি, মানে আয়াসের মা। নূর শিউরে উঠল। নিজের শ্বশুরের প্রতি রাগটাও হলো তীব্র, তবুও নিজেকে সামলে বলল, তাহলে আপনি প্রিয়ন্তী মুস্তফার খোঁজ পেলেন কিভাবে? কথাটা শুনে তিনি বললেন, বারে আমি জানবো না? আমার স্বামী তো এতকাল ওনার দেখাশোনা করে আসছে। তাকে অন্ধব্দি করে দেওয়া হয়েছে। প্রায় কয়েক বছর হয়ে গেল, তার হিসাব নেই যে ওনার সাথে আমরা পাশাপাশি বসে কথা হয় না, চোখে চোখ রেখে বলতে পারি না ভালোবাসি। প্রথমে তো বাধ্য হয়ে মেনে নিয়েছিলাম, কিন্তু এখন আর পারবো না। শুধুমাত্র এই বাড়িতে অধিকার পাওয়ার লোভ দেখিয়ে ওরা আমাদের দিয়ে এত কিছু করিয়েছে। এতদিন সহ্য করেছি, কিন্তু এখন আর না। ওরা আমাকেও বাঁচতে দেবে না, একে একে আমাদের সবাইকে শেষ করে দেবে, আর আমি তা হতে দেব না। তাই আমি তোমাকে প্রিয়ন্তী মুস্তফার কাছে পৌঁছে দেব, কারণ এরপর ওরা ওনাকে আর আমার স্বামীকে শেষ করে দেবে। আমি সব হারিয়েছি, আর নিজের স্বামীকে হারাতে পারবো না। তাই তাড়াতাড়ি চলো, বেশিক্ষণ সময় নেই আমাদের হাতে। নূর এত কিছু শুনে অবাক হলো। হচ্ছে কি এগুলো? কিছু ঘুরতে গিয়ে কিউটে বেরিয়ে এসছে।
এই বাড়ির প্রতিটা মানুষ মুখোশধারী নূর। কাপা কণ্ঠে বলল। কোথায় পাবো ওনাকে? বউটা বলল, আমার সাথে এসো। নূর চুপ করে রইল। হঠাৎ করে বউটা মাটিতে বসে পড়ে বিছানা পেতে রাখা মাদুরে তোষকটা সরিয়ে দিল। সরিয়ে দিতেই সেই জায়গাটা জুড়ে কাঠের একটা ঢাকনা মতো দেখতে পেল। তারপর মেয়েটা তার কোমর থেকে একটা চাবি খুলে সেই ঢাকনা খুলতে দেখতে পেল সেখান থেকে আলোর ছটা বেরিয়ে আসছে। নূর দু কদম পিছিয়ে গেল এত কিছু। তারপর ওই মেয়েটা নূরের দিকে তাকিয়ে বলল, আসো আমার সাথে। কথাটা বলে উনি নামতে লাগলো। নূর সেই সুড়ঙ্গের দিকে তাকালো। কত সিঁড়ি সেখানে, আর মাঝে মাঝে আগুন জ্বালানো আছে। মেয়েটা কি তাড়াতাড়ি নামছে, আর নূর ভয়ে ভয়ে ধীরে ধীরে নামছে। হঠাৎ সিঁড়িটা একটা জায়গায় এসে শেষ হতেই দেখলো একটা বিরাট জায়গা, আর তার মাঝে জেলের মতো লোহা দিয়ে ঘেরা অঞ্চল। সেখানে বসে আছেন সেই রাজকুমারী যার গল্প নূর এতদিন শুনেছে, আর আজ থেকে প্রথম দেখছে। চেহারা সেই জৌলস আর নেই, মুখে বুলি রেখা, চোখের নিচে কালি, বিধ্বস্ত অবস্থা। তার পাশেই একটা লোক বসে আছে, তার হাত ধরে সেই বউটা কাঁদছে। নূরের গলা ধরে এলো। সবকিছু মিলেমিশে একটা আবেগ ঘন মুহূর্ত। নূর প্রিয়ন্তীর দিকে তাকিয়ে আছে, উনিও নূরের দিকে তাকিয়ে আছে। মুখে আছে ক্ষীণ হাসি। নূর ধীর পায়ে এগোলো তার দিকে। নূরকে এগোতে দেখে উনিও উঠে দাঁড়ালেন। লোহার বেড়িগুলো ধরে আছেন, গলা থেকে স্বর বেরোচ্ছে না। হঠাৎ বউটা স্বামীর হাত ধরে দাঁড় করিয়ে বলল, ফুপি, এটা আপনার বৌমা, আয়াসের বউ। ওনার চোখ দিয়ে জল গড়াচ্ছে। হাত দিয়ে মুছে নিলেন, কথা বলার শক্তি পাচ্ছে না। নূরের চোখ দিয়েও আবেগে জল গড়ালো। হঠাৎই কারোর পায়ের খটখট আওয়াজ শুনে ওরা সবাই ভয় পেয়ে গেল। বউটা ভয়ে বলল, খুব বড় ভুল হয়ে গেছে, আসার আগে দরজাটা দিয়ে আসা হয়নি। তাহলে আমরা কি ধরা খেয়ে গেলাম? ওরা সবাই অনেক ভয় পেয়ে গেল। হঠাৎ সিঁড়ি বেয়ে গটগট করে নেমে এলো আয়াস। আয়াসকে দেখে ওরা চমকে গেল। বহু বছর পর নিজের ছেলেকে দেখে উনি স্তব্ধ হয়ে গেলেন। অপরদিকে আয়াসের চোখ থেকে জল গড়াচ্ছে। এই প্রথম নূর আয়াসকে কাঁদতে দেখলো। আয়াসের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। প্রিয়ন্তী মোস্তফার চোখ থেকেও জল ঝরছে। আজ কত বছর পর তার সাথে ছেলের দেখা হয়েছে তা উনি জানেন না। এই অন্ধকার কুঠুরিতে তিনি কতদিন, কত মাস, কত বছর কাটিয়েছেন তা উনি বলতে পারেন না। নূরের চোখের জল শাড়ির আঁচল দিয়ে জলটা মুছে খানিকটা ভাঙা কণ্ঠে বলল, আপনার আম্মু? আয়াস চোখের জলটা মুছে ধীরে পায়ে ওনার দিকে এগিয়ে গেল। প্রিয়ন্তীর গলার আওয়াজ ক্রমশ ক্ষীণ হয়ে আসে। নূর বউটার দিকে ইশারা করে বলল, তোমার এই ঋণ যে আমি বা আমরা কি করে শোধ করব জানি না, তবে এতদূর যখন দায়িত্ব নিয়ে এনেছো, তখন ওনাকে মুক্তি করার দায়িত্বটাও সুন্দর করে পালন করেন ভাবি। উনি ওনার স্বামীর চোখের জল মুছে এবার চাবিটা হাতে নিয়ে ওনার গেটের তালা খুলতে যাবেন। তখনই আয়াস বলে উঠল, না, চাবি খোলা হবে না, যেমন আছে তেমনই থাকবে। আয়াসের কথা কানে যেতেই বাড়ির বড় ছেলে বলে উঠল, এটা তুমি কি বলছো ভাই? তালা খুলবে না কেন? আর দিনটার জন্য আমরা যে কত অপেক্ষা করছি তা তুমি জানো না? নূর অবাক চোখে তাকিয়ে বলল, এটা আপনি কি বলছেন? আর তালা খুলবেন না কেন? কারণটা কি? আয়াস গম্ভীর স্বরে বলল, না, তালা খোলা হবে না, যে যেখানে আছে সে সেখানেই থাকবে। তোমরা এখান থেকে চলো, ওদেরকে থাকতে দাও এখানে। আয়েশের মা আয়েশের দিকে তাকিয়ে ম্লান হাসলেন। তারপর রড ধরে মেঝেতে বসে বললেন, তোমরা এখান থেকে চলে যাও। আয়েশের কথা ওর মায়ের শুনে বলল, আমাকে একা ছেড়ে দাও। এতগুলো বছর যখন একা কাটাতে পেরেছি, তখন আর বাকি জীবনটাও পারবো। আর আমি এখানে বেশ আছি। কথাটা শোনা মাত্রই নূর দাঁতে দাঁত চেপে আয়েশের কলার ধরে বলল, আপনি কি পাগল হয়েছেন? আপনি কি মানুষ? নিজের মাকে এভাবে একা ফেলে রেখে যেতে কষ্ট লাগছে না? আমারই তো কষ্ট হচ্ছে দেখে, আর সে তো আপনার মা। আয়াস ওর জামার কলার থেকে হাতটা সরিয়ে বলল, একদিন বলেছিলাম না আমার জামার কলা ধরে কথা বলবে না? আই হেট ইট। কথাটা শুনেই নূর একটা থাপড় মারল আয়েশের গালে। আয়েশের চোখ মুখ লাল হয়ে গেছে, কিন্তু নূরের ওর কাজের জন্য বিন্দুমাত্র অনুশোচনা নেই, কারণ ও জানে যে ও যা করেছে ঠিকই করেছে। আয়েশ এবার জোরে ধমক দিয়ে বউটার দিকে তাকিয়ে বলল, এখান থেকে তুমি তাড়াতাড়ি যাও, না হলে আজকেই তোমার শেষ দিন। বউটাও আয়েশের এমন ব্যবহারে রেগে গেল। রেগে গিয়ে বলল, আমি আমার স্বামীকে আজ এখান থেকে নিয়েই যাব। আর যদি না নিয়ে যাই, তাহলে ওরা আমার স্বামীকে মেরে দেবে, আর তা আমি কখনো হতে দেব না। কথাটা বলার সাথে সাথে আয়াস পকেট থেকে একটা কাগজে মোড়ানো পাউডার জাতীয় কিছু বার করে বলল, তোমার কোনো ধারণা আছে আমি এখন কি করতে পারি? বউটা না যেতটা রেগে গেল, তার থেকে নূর বেশি রেগে গেল। রেগে গিয়ে বলল, কি করতে পারেন আপনি? কি পারেন? হ্যাঁ, যে ছেলে নিজের মাকে দেখে রাখতে পারে না,
তার সব যোগ্যতাই তুচ্ছ। আয়াস এবার দাঁত কিরমির করে বলল, এই পাউডার যদি এখন তোমার স্বামীর নাকের সামনে ধরি তো 1 সেকেন্ডও সময় লাগবে না, সে কোমায় চলে যাবে। কথাটা শুনে বউটা ভয় পেয়ে গেল। নূর রেগে গিয়ে বলল, আপনার নামে তবে পুলিশে কমপ্লেইন করব। আপনি এসব নিয়ে ঘুরে বেড়ান। আয়াস হো হো করে হেসে দিয়ে বলল, কাকে শেখাচ্ছ রাজার পাঠ? আমি একজন সায়েন্টিস্ট, আর আমার কাছে সব ধরনের পারমিশন থাকে, তাই ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট আফসোনা। কথাটা শুনতে নূর যেন আকাশ থেকে পড়ল। কি মজা করছেন আপনি? আয়াস নূরের কাছে গিয়ে নূরের গালে স্লাইড করতে করতে বলল। কেন জানো না আফসোনা? নূর আয়াসের কলার চেপে ধরে টেনে আনলো, দাঁতে দাঁত চেপে বলল। আই হেট ইউ। কথাটা বলার সাথে সাথে নূর অজ্ঞান হয়ে গেল। আয়াস তাড়াতাড়ি নূরকে ধরে নিয়ে নিল। আর এই ঘটনা দেখে সেই বউটাও ভয় পেয়ে গেল। সে ভাবলো আয়াসের এই পাউডারের গন্ধে হয়তো নূর কোমায় চলে গেছে, তাই ভয়ে ভয়ে বলল, প্লিজ আমার স্বামীকে কিছু করবে না, আমি যাচ্ছি এক্ষুনি চলে যাচ্ছি। কিন্তু একটা কথা, আমার স্বামীর যদি কিছু হয় তো আমি বলে দিলাম আপনাদেরকে আমি ছাড়বো না, মনে রাখবেন। কথাটা বলে উনি চলে যেতে নিলেই আয়াস বলল, ওইদিকে না, আমার পেছন পেছন আসুন। বউটা অবাক হলো, তারপর বলল, মানেটা কি? কোথায় যাব? কথাটা বলতেই আয়াস ওর মায়ের দিকে মুচকি হেসে তাকালো। আয়াস নূরকে নিয়ে অন্য একটা গলির দিকে যেতে লাগলো। তখন বউটা অবাক হলো। এটা আবার কোন রাস্তা? আয়েশের পেছন পেছন গেলেন। প্রিয়ন্তী মুস্তফা দেওয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে রাখলেন। বড় ছেলে বলে উঠল, আমরা কি এখান থেকে কখনো বের হব না? তোমার ছেলে তো চিরকালের মতো সব রাস্তা বন্ধ করে দিল, এখন ওরা যদি আমাদেরকে মেরে ফেলে? উনি মুচকি হেসে বললেন, আয়াস আমার ছেলে কৌশল, আমি তাকে চিনি। সে কারণ ছাড়া কখনো কিছু করে না। বিগত 8 বছর ধরে সে আমাকে খুঁজছে। আর তুমি কি ভাবলে যে সে এভাবে আমাকে হারাতে দেবে? কৌশল অবাক হয়ে বলল, মানে টানে কি আমি জানি না, তবে এতটুকু বলবো যে অপেক্ষা করো। কৌশল কিছু বলতে যাবে উনি তখনই বললেন, ওহ, শুধু অপেক্ষা করো। ওনারা বেশ কিছুক্ষণ নীরব রইলেন। তারপর হঠাৎই বেশ কয়েকটা পায়ের আওয়াজ এলো। আওয়াজ আসতেই কৌশল চমকে গেল, ভয় পেয়ে বলল, কে আসছে? আয়াস আসছে নাকি? প্রিয়ন্তী মুস্তফা বললেন, না, ওরা আসছে, ভয় পেও না। শুধু চোখ বন্ধ করে নিজেকে স্বাধীনতা লাভ করার স্বপ্ন দেখো। কৌশল ভয়ে কেঁদে ফেলল, কারণ এদেরকে বিশ্বাস করার মতো কেউ নেই। এরা এদের কার্যসিদ্ধ হলেই সব রকম কাজ করতে পারে। আওয়াজ ক্রমশ বাড়তে এই একটা পুরুষালী কণ্ঠে কানে এলো, আজকে ওদের শেষ দিন। কথাটা শুনে প্রিয়ন্তী মুস্তফা খানিকটা কেঁপে উঠলেন, তবুও নিজেকে ভাঙতে দিলেন না। আর এদিকে কৌশল আয়েশের মামা এলেন, আর তার সাথে দুজন লোক, তাদের হাতে বন্দুক রয়েছে। ওনাদেরকে আসতে দেখে প্রিয়ন্তী মুস্তফা উঠে দাঁড়ালেন। তারপর ওনাদের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, আজ এত বছর পর নিজের বোনের কথা মনে পড়লো বুঝি? আয়েশের মামা রেগে গিয়ে বললেন, তুই বোন নাকি কালসাপ আমি জানি, যে কারণে তোকে এতদিন বাঁচিয়ে রেখেছিলাম সেই কারণটাও আজ ফুরিয়েছে। উনি স্বাভাবিক কণ্ঠে বললেন, তা কি কারণ শুনি? উনি রেগে বললেন, সেটা এখন আর তোর জেনে লাভ নেই। উনি হা হা করে হেসে উঠে বললেন, কাপুরুষ বলার সাহসটুকু নেই। উনি রেগে গিয়ে বললেন, আজ শুধু তোর স্বামীর জন্য আমি আমার বউকে হারিয়েছি। আমি ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু ও কি করলো? তোর স্বামীর সাথে পরকিয়া। সে নাকি তেহেরাতকে ছাড়া বাঁচবে না, তাহলে এত বছর বেঁচে ছিল কিভাবে? ওনার আয়াত ছিল এত বছর, তাই। কিন্তু তোর স্বামী ওর সাথে এই সম্পর্কে না জড়ালে এতগুলো বছর জীবিত অবস্থায় ও আমার কাছেই থাকতো না। ওকে পাগল হতে হতো না, ওকে ওর ছেলের বউকে এক ঘরে হয়ে থাকতে হতো। আর না, কৌশরাজ এখান থাকতো, মাথায় করে রাখতো আমাদেরকে। প্রিয়ন্তী মুস্তফা এবার চেঁচিয়ে বলল, আমিও আমার স্বামীকে সুযোগ দিয়েছিলাম, তুমিও ভাবিকে সুযোগ দিতে। আমি ওকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু ওই যে কুকুরের লেজ যেমন সোজা হয় না, তেমনি ওর মাথা থেকেও তেহরানের ভূত নামেনি। তাই বাধ্য হয়ে এতগুলো বিয়ে করি আমি। তবে আজ অবধি কখনো কাউকে ওর মতো করে আমি ভালোবাসিনি। আর শেষমেশ ও আমাকে এভাবে কষ্ট দিল, কি ছিল না আমার? প্রিয়ন্তী মুস্তফা থেমে বললেন, তাই বলে তুমি আমাকে এভাবে আটকে রাখবে? তুমি আর তোমার ছোট বোন মিলে আমার প্রতি ষড়যন্ত্র করেছো, তা কি আমি জানি না? শুধু তুমি একা না, সেও।
কথাটা বলতেই ওনার চোখ থেকে জল গড়ালো। আয়েশের মামা রেগে বললেন, ও যা করেছে সম্পত্তির ভাগিদার হওয়ার জন্যই করেছে, যার অধিকারও হারিয়েছিল পালিয়ে বিয়ে করার জন্য। বাবা ওকে ত্যায্য করেছিল, আর আমি করেছি তোর আর তোর স্বামীর প্রতি রেগে আর সব সম্পত্তি পাওয়ার অধিকারে। তেহরাতকে দেখলে আজও আমার রক্ত টকবক করে ফুটতে থাকে। আমার সুখের সংসার নষ্ট করেছে ও। উনি মাথা নিচু করে বললেন, তা আজ কি কাজে এলে হঠাৎ? তোদেরকে আমি আর বাঁচতে দেব না। কালকে সব সম্পত্তির ভাগ বাটোরা হবে। আমি চাই না তোদের মতো জঞ্জাল রেখে আমার রাস্তা নোংরা হোক, তাই সরিয়ে দেওয়াই ভালো। নিজের ছেলেটাকে অন্তত রেহাই দাও। না, ও বেঁচে থাকলে সব ফাঁস করে দিবে, আর আমি তা হতে দেব না। তাই ওর তাই হবে। কথাটা বলে উনি হাতে বন্দুক নিয়ে প্রিয়ন্তী মোস্তফার দিকে তাক করেই হঠাৎ পুলিশ এসে বলল, হ্যান্ডস আপ। হঠাৎ হুড়মুড় করে ঝাঁকে ঝাঁকে পুলিশ এসে ঘিরে গেল। সহকারী দুটো লোক পালাতে গেলেই ওদেরকে ধরে ফেলা হলো। আয়েশের মামা এদিক ওদিক তাকিয়ে চমকে গেলেন। অপরদিকে প্রিয়ন্তী মুচকি হাসছেন। আয়াস হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে, আর ওর পাশে দাঁড়িয়ে আছে বউটা নূর। এখানে নেই নেই এতগুলো পুলিশ দেখে উনি ঘাবড়ে গেলেন, কিন্তু ওনার শরীরে রাগের বন্যা, তাই উনি এবার বন্দুক তাক করলেন প্রিয়ন্তীর দিকে। আমার কি হবে আমি জানি না, কিন্তু আমি তোকে বাঁচতে দিব না। কথাটা বলে উনি গুলি চালাতে গেলেই আয়াস ওনার হাত বরাবর গুলি করলো। উনি আহ শব্দ করে উঠলেন, আর ওনার হাত থেকে বন্দুকটা পড়ে গেল। আয়াস বলে উঠল, সবই তো বুঝলাম মামু, তাই বলে নিজের ভালোবাসাকে নিয়ে এত বড় মিথ্যা অপবাদ দেবে? উনি মাটিতে বসে কাতরাচ্ছে। হঠাৎ হুইল চেয়ারে করে আসায় আয়াসের খালামণি মানে ইফার মা আয়াসের বড় মামিকে সবার সামনে আনতেই সবাই চমকে গেলেন এক প্রকার। প্রিয়ন্তী অবাক হয়ে বলল, ভাবি তুমি? কৌশল চেঁচিয়ে বলল, আম্মু। আয়েশের বড় বাপি মুচকি হেসে বললেন, হ্যাঁ আমি বেঁচে আছি, কিচ্ছু হয়নি আমার। আল্লাহ হয়তো আমার হায়াত এই অবধি রাখেননি, আরো বেশি রেখেছেন, তাই আমি জীবিত। ওনার স্বামীর দিকে তাকিয়ে বললেন, সত্যি কি তুমি আমাকে কখনো ভালোবেসেছিলে? আমাকে পরকীয়ার দোষারোপ করো, কিন্তু দিনের পর দিন তুমি কত রাত অন্য মেয়ের সাথে কাটিয়েছো তোমার ধারণা আছে? তোমার ছিল কেবল লোভ, যার কারণে তুমি আমাকে বিয়ে করেছিলে, আর এরপর আরো 4টে। ভালোবাসাটা তো কেবল বাহানা। মানুষ পরকীয়া করে তুমি জানো? যখন সে ভালোবাসার মরুভূমিতে চলে আসে আর হাজারো খোঁজলে ভালোবাসা পায় না তখন। কথাটা বলে উনি কেঁদে ফেললেন। পুলিশ আয়াসের সাথে হ্যান্ডশেক করে বলল, থ্যাংক ইউ। আপনি এত কিছু করে প্ল্যান না সাজিয়ে আমাদেরকে না রাখলে হয়তো আমরা বিশ্বাসই করতাম না। আসলে কারোর প্রতি প্রমাণ ছাড়া কিছু করা যায় না, তাই এত কিছু শোনা আমাদের জন্য দরকার ছিল। আয়াস মুচকি হাসলো। দরজার তালা ভেঙে ওর আম্মুকে বার করে আনতে জড়িয়ে ধরলেন উনি আয়েশকে। উনি অনবরত কাঁদছেন আয়েশকে ধরে। আয়েশের চোখ থেকে জল গড়াচ্ছে। পুলিশ আয়েশের মামাকে আর কিছু বলার সুযোগ দিল না, ওনাকে গ্রেপ্তার করা হলো। আয়েশের মামাকে জেলে নিয়ে যাওয়া হলো। আয়েশের মামি হুইল চেয়ারে বসে আছেন। তার মুখ দেখে মনের অবস্থা বোঝার উপায় নেই। আয়েশের মা এবার হামলে পড়লো আয়েশের বুকে। ছেলেকে কাছে পেয়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আয়াস ওর মাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। কৌশল বউকে কৌশল জড়িয়ে ধরে আছে। আজ কোনো বাধা বিপত্তি নেই আর। আয়াস প্রিয়ন্তীর কপালে চুমু দিয়ে বলল, Did you miss me? আয়েশের মা বেশ শব্দ করে কেঁদে উঠে আয়েশের দিকে তাকালো। তারপর আবার আয়েশের বুকে হামলে পড়লো। আয়েশ ওর মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। উনি আবেগে আত্মহারা। কোথায় পালাচ্ছেন আপনি? পিছন থেকে খানিকটা গম্ভীর স্বরে বলে উঠল প্রিয়ন্তী মোস্তফা। হঠাৎ কোনো মেয়েলি কণ্ঠ শুনেই থেমে গেল মেজো মামি। ওনার গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। পেছন ঘুরে দেখার সাহস পাচ্ছে না। তারপর কোনো ক্রমে অনেক সাহসের সাথে ঘুরে বললেন, কি হয়েছে? পিছনে তাকাতেই খানিকটা চমকে গেলেন উনি। পিছনে আয়াস সহ প্রিয়ন্তী মোস্তফা, বড় বউ, কৌশল সবাই দাঁড়িয়ে আছে, আর তাদের পেছনে রয়েছে পুলিশ। সবাইকে একসাথে দেখে উনি অনেক বেশি ঘাবড়ে গেলেন। আমতা আমতা করে বললেন, কি হয়েছে? আয়াস মুচকি হেসে বললেন, কোথায় যাচ্ছ আমি এত ব্যস্ত হয়ে? উনি আয়েশের দিকে বেশ রুগ্ন কণ্ঠে তাকিয়ে বললেন, এটা কেমন কথা? আর আমি কোথায় বা যাব? আয়াস এবার ওনার দিকে এগিয়ে গিয়ে বলল, না মানে তোমার যাওয়ার তো আমার অনেক জায়গায় আছে, তাই আর কি। উনি এবার রেগে বললেন, আর কিছু বলবে তোমরা, নাকি আমি এখন যেতে পারি? হঠাৎ প্রিয়ন্তী মোস্তফা বললেন, ভাইয়া ওরফে তোমার স্বামী এত বছর একটা কাজ করেছে, তা তুমি কিছুই জানতে না? উনি থতমত খেয়ে বললেন,
আমি কি করে জানবো এসব? তাছাড়া উনি কখনো আমাকে এমন কোনো কথা বলেননি। আয়াস বলে উঠল। ও তাই? যাই হোক, তো কোথায় যাচ্ছ শুনি? উনি ওনার শাড়ির আঁচলটা শক্ত করে ধরে বললেন, কোথাও না। তা এই বাড়িতে টহলদারি করছো বুঝি? উনি আরো রেগে বললেন, বুঝেছি, তোমরা অকারণে আমাকে আটকে রেখেছো। আমি আসছি। কথাটা বলে উনি পা বাড়াতে গেলেই পুলিশ বলে উঠল, ইউ আর আন্ডার অ্যারেস্ট, আর এক পাও নড়বেন না আপনি। কথাটা শুনতেই ওনার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। পেছন ঘুরে বলল,